এই গোত্রটা মাঝে মাঝে বলতে চাই আমরা নাস্তিক। আমি স্পষ্ট করে বলতে চাই তারা নাস্তিক না, তারা মুসলিম বিদ্বেষী। তারা বাংলাদেশের মুসলমানদের শান্তিতে থাকতে দিতে চায় না। এবং এই নীল নকশাটা যেটা ব্যানারে লেখা, স্পষ্ট করে বলতে চাই দীর্ঘদিন ধরে ভারত এবং দিল্লির নীল নকশায় বাংলাদেশে বাস্তবায়ন করা হচ্ছে। এখন এসে আমরা মনে হয় সবাই বুঝতে পারছি যে ৮০ দশকে শফিউল আলম প্রধান কি বলতে চেয়েছিলেন। উনি ৮০ দশক থেকে বলতে চেয়েছিলেন এবং আমরা দেখতে পেয়েছি একের পর এক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বন্ধু সেজে প্রথমে নাচ গান সিনেমার মাধ্যমে আমার দেশের সংস্কৃতিকে গ্রাস করেছিল। পরবর্তীতে তারা পরিকল্পিতভাবে আমাদের দেশের শক্তি সেনা কর্মকর্তাদের হত্যা করেছিল। পিলখানা ট্র্যাজেডির কথা বলছি। যদিও আমরা ট্র্যাজেডি বলি, আমি বিশ্বাস করি এটি হত্যাকাণ্ড ভারতের পরিকল্পনায়। সেনা হত্যার পর তারা আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার নীল নকশা করেছে। আপনারা পাঠ্যপুস্তক খুললেই দেখবেন সেই বইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছাড়া কোনো কিছু নেই। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, ইসলাম শব্দকে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে অটো পাসের মাধ্যমে, প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে। পরবর্তী প্রজন্ম যাতে একটি ব্যর্থ প্রজন্ম হিসেবে গড়ে ওঠে সেই পরিকল্পনার নীল নকশা। শিক্ষা, সংস্কৃতি, শিল্প বাঁধের মাধ্যমে পানি আটকিয়ে আমার পণ্য সবকিছু ধ্বংস করার পর এখন তারা তাদের সর্বশেষ নীল নকশার চাল খেলছেন। সেটা হচ্ছে ধর্মীয়ভাবে আমার দেশে একটি যুদ্ধ সৃষ্টি করার, মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটি যুদ্ধ সৃষ্টি করার নীল নকশা। এই নীল নকশা আজকের না, একটি স্লো পয়জনের মাধ্যমে সেই ৮০ দশক থেকে আজকে পর্যন্ত আমার পার্শ্ববর্তী দেশ ভারত এই নীল নকশা খেলে স্লো পয়জন করে ধীরে ধীরে আজকের এই অবস্থায় এনেছেন। এবং তার জন্য ভারতের যেটা প্রয়োজন, তাদের একটি আজ্ঞাবহ সরকার, তাদের পা চাটা সরকার, তাদের কথায় উঠবে এবং বসবে সেই সরকার। এবং শুধুমাত্র সেই কারণেই আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলার মসনদে, আর কোনো কারণ নেই। আজকে যদি একটি সুষ্ঠু ভোটের আয়োজন করা হয়, আওয়ামী লীগ বাংলাদেশে সমগ্র বাংলাদেশে ৫টা সিট পাবে কিনা আমার সন্দেহ আছে ৩০০ আসনের মধ্যে, অথচ তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায়। এর কারণ একটাই, ভারত তার আগ্রাসন বাংলাদেশে রাখার জন্য তাদের পা চাটা আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে বাংলার মসনদে রাখতে চায়। বাংলাদেশ সেই শান্তিপ্রিয় দেশ যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে একে অপরের সাথে মিলেমিশে থাকতাম। সেই মুসলমান এবং হিন্দুদের মধ্যে ভারতের মতো করেই তারা একটি দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করছে, যার দুটো উদাহরণ আমরা গত কয়েকদিনের মধ্যে দেখেছি। এখানে ব্যানারে একটা কথা লেখা আছে যেটা ফারুক ভাইও বলে গেলেন, 2 সহোদরকে হত্যার কথা আপনারা সবাই জানেন। আমি ওই ঘটনা বলে আর দীর্ঘায়িত করব না আমার বক্তব্য। আমি অন্য একটা ঘটনা বলতে চাই। আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশে কুরবানি ঈদ আসবে এবং আমি মিডিয়া ভাইদের মাধ্যমে সবাইকে জানাতে চাই আপনারা খেয়াল করবেন, কুরবানির সময় একটা গোত্র লাফ দিয়ে উঠবে, কেন পশু হত্যা করা হচ্ছে, কেন রাজপথে এত রক্ত, কেন তোমরা ছুরি চাপাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আমাদেরকে জঙ্গি প্রমাণ করার চেষ্টা করা হবে, উস্কানি দেওয়া হবে। অথচ এই আমার দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কিছুদিন আগে আপনারা দেখেছেন হিন্দু ধর্মাবলম্বীরা বড় বড় দাও নিয়ে মিছিল করছে, তাদের হাতে ছোরা, শিখ ধর্মের। আমরা এই দৃশ্য অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইভাবে দেখিনি। গেরুয়া পোশাক ধারণ করে তারা করে যাচ্ছে। তখন কোনো প্রতিবাদ হবে না, অসহায় বোধ করব না। শুধুমাত্র আমরা যখন কুরবানি ঈদে আল্লাহর নামে, রব্বুল আলামিনের নামে পশু জবাই করব, তখন হয়ে যাবে এটা খারাপ জিনিস। এরা এই গোত্রটা মাঝে মাঝে বলতে চাই আমরা নাস্তিক। আমি স্পষ্ট করে বলতে চাই তারা নাস্তিক না, তারা মুসলিম বিদ্বেষী। তারা বাংলাদেশের মুসলমানদের শান্তিতে থাকতে দিতে চায় না।
এবং এই নীল নকশাটা যেটা ব্যানারে লেখা, স্পষ্ট করে বলতে চাই, দীর্ঘদিন ধরে ভারত এবং দিল্লির নীল নকশায় বাংলাদেশে বাস্তবায়ন করা হচ্ছে। আমি যখন ছোট ছিলাম, সরকারি বিদ্যালয়ে পড়তাম, গ্রীষ্মকালে গরমের ছুটি দেওয়া হতো, ওটা আম কাঁঠালের ছুটি, নিশ্চয়ই আপনারা শুনেছেন। সেই গ্রীষ্মকালীন আম কাঁঠালের ছুটিতে আমার দেশের প্রধানমন্ত্রী 6 দিনের থাইল্যান্ড সফর করছেন। কোনো প্রতিবাদ আসছে না, কোনো স্টেটমেন্ট আসছে না, উনি ছুটি কাটিয়ে বেড়াচ্ছেন। থাইল্যান্ডের সাথে আমাদের ওই ব্যবসায়িক সম্পর্ক নাই যেখানে 6 দিন যে বসে থাকতে হবে। এটা গ্রীষ্মকালীন ছুটি। সীমান্তে হত্যা নিয়ে আমরা কোনো বক্তব্য দিতে পারছি না, প্রতিবাদ করতে পারছি না। আমরা বলতে আমি সরকারের কথা বলছি, আমরা এখানে যারা আছি আমরা তো গলা ফাটাচ্ছি এবং রাজপথে শেখ হাসিনা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করার চেষ্টা করছি। ফারুক ভাইয়ের সাথে আমি একমত। আপনি আগামীকাল হাসিনা বিরোধী একটি মিছিল বের করেন, আমি কসম করে বলছি পুলিশ বাধা দিবে না। ব্যানারের মধ্যে আপনি লিখেন ইন্ডিয়া আউট অথবা ভারত বয়কট, সেই ব্যানার কেড়ে নেওয়া যাওয়া হবে, আপনাদের উপর আক্রমণ করা হবে, গ্রেফতার করা হবে, হামলা করা হবে। আন্দোলনটা কার বিরুদ্ধে? আমি আমার আগের বক্তব্যে বহুবার বলেছি, আমাদের শত্রু, প্রধানতম শত্রু চিহ্নিত হয়েছে, তার নাম ভারত এবং দিল্লি। তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধুমাত্র সেক্ষেত্রেই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমি ফিরে পেতে পারি। আমি অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। আমার ছোট ছোট 2টা সন্তান যখন স্কুলে যায়, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অ্যাসেম্বলিতে দাঁড়ায়, গান গায়ে, পতাকার দিকে তাকায়, এই জেনারেশনটা বিশ্বাস করেন জানেও না তারা এই মুহূর্তে একটি করদ রাজ্যে বসবাস করছে। অনেকেই বলে যে ভারতের করদ রাজ্য অঙ্গরাজ্য হতে দিব না। বাস্তবতা আমরা ভারতের করদ এবং অঙ্গরাজ্য হয়ে গেছি। পরবর্তী জেনারেশন জানেও না বাংলাদেশের স্বাধীনতা নাই, সার্বভৌমত্ব নাই, ভারত গ্রাস করে নিয়ে গেছে। সেইখান থেকে আমরা ফেরত আসতে চাই। অবশ্যই আমরা খালেদা জিয়ার মুক্তি চাই, আমরা তারেক রহমানকে দেশে দেখতে চাই, আমরা জনগণের সরকারকে চাই, কিন্তু সেটা মূল উদ্দেশ্য না, কথাটা স্পষ্ট করতে হবে। আমরা ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছি না। আমি একটু আগে আমার 2 সন্তানের কথা বলেছি। আমি আমার মৃত্যুর আগে দেখে যেতে চাই আমার 2 সন্তান স্বাধীন বাংলায়, সার্বভৌম বাংলায় বসবাস করছে, এই আশাটা আমি করতে চাই। এবং সেটা যদি করতে হয় তাহলে একত্রিত হওয়ার কোনো বিকল্প নাই। এখনও অনেক বড় বড় নেতা রেখে ঢেকে কথা বলছেন, ভারত বিরোধী কথা বলতে এখনও আটকাচ্ছে। এখনও এই অবস্থায় এসে যদি আমাদের মধ্যে দ্বিধা থাকে, তাহলে করদ রাজ্য আওয়ামী লীগের মাধ্যমে ভারত এবং দিল্লি সারা জীবনের জন্য গ্রাস করে নেবে। আমরা সিকিম হতে চাই না, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে আহ্বান জানাবো, এখনো সময় আছে, আসুন একত্রিত হই। ওই ডানপন্থী বামপন্থীর গোলমাল বন্ধ করুন, ইসলামিক দল আর অন্যান্য দলের গোলমাল বন্ধ করুন, একত্রিত হয়ে ভারতমুখী আন্দোলনটা সৃষ্টি করুন। শেখ হাসিনা চিরতরে বিদায় নিয়ে লেজ গুটিয়ে দিল্লিতে পালাবে, এইটুকু আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সামনের আন্দোলনে এসি হলরুম না, রাজপথে নামার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। এই চেঞ্জ টিভি গণমুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আর আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবেসিত হয়েছে, এখন জনগণের পক্ষে বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই ৫ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে ৫ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা